পেরোলটা ঠিকমতো বুঝতে পারেন, পেরোল অ্যাকাউন্টিং, এবং পেরোল অ্যাকাউন্টিংটা আপনি কুইক বুক অথবা জেরোতে কীভাবে পোস্টিং দিবেন এটা যদি ঠিকঠাক মতো বুঝতে পারেন, তাহলে শুধু পেরোল দিয়েই আপনি ইনকাম করতে পারেন। সব থেকে মনে রাখবেন, সব থেকে বেশি কাজ হচ্ছে পেরোল, নাম্বার 2, আর নাম্বার 1 হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। ঠিক আছে, ধরেন আপনি একটা গিগ, ওই যে ফাইবারে গিগ দেখেছিলাম না, একটা গিগের মধ্যে যদি আপনি লেখেন যে আপনি অ্যাকাউন্টিং সব পারেন, আপনাকে কেউ নকি দিবে না। আপনি একজন ফুল চার্জ অ্যাকাউন্টেন্ট, আপনি সব জানেন, আপনাকে কেউ নকি দিবে না। কারণ হচ্ছে তারা আসলে ফুল চার্জ অ্যাকাউন্টেন্ট চায় না, তারা চায় হচ্ছে স্পেসিফিক কোনো বিষয়ে যে স্পেশালিস্ট। বুঝতে পারছেন? ফুল চার্জ অ্যাকাউন্টেন্ট হইতে গেলে তার চাকরির বয়স কমপক্ষে 20 বছর হইতে হয়, তা না হলে ফুল চার্জ অ্যাকাউন্টেন্ট হইতে পারে না। মানে এত সহজ না বিষয়টা। এখন দেখেন, আমি সিএ করি নাই, কিন্তু আমার অনেক স্টুডেন্ট আছে সিএ করো, পার্ট 1 পার্ট 2 শেষ করছে বা আরও অন্য লেভেলে চলতেছে, আমার ক্লাস করে। এখন ব্যাপারটা হচ্ছে কি, উনি সিএ করে, বাংলাদেশে যারা সিএ করে তারা সিএরও সব কিছু শিখে না। বাংলাদেশে যারা সিএ করে, এটা তো ইউটিউবে দিব পরে, সিএরা আবার মাইন্ড করে কিনা শুধু কেউ শোনে। বাংলাদেশের সিএ ফান্ডগুলো মূলত কী শেখায় আপনাকে? অনেক কিছুই শেখায়, অনেক ইম্পর্টেন্ট জিনিসই শেখায়। তার মধ্যে মেইনলি শেখায় হচ্ছে কোনো একটা কোম্পানির ট্যাক্স কীভাবে চুরি করে আপনি সঠিক পথে নিয়ে আসবেন। হ্যাঁ, কোম্পানি অডিট করতে গেলে কীভাবে সেই অডিটটাকে চুরি করে আপনি ঠিক পথে নিয়ে আসবেন, এটাই মূলত আমাদের সিএ ফার্মগুলো শেখায়, তাই না? সিএ ফার্ম কী করে? অডিট করে, তাই না? অডিট করতে গেলে আপনার কি করতে হয়, মানে মানে সিএ ফার্মের কাছে কারা আসে? যে 2 নম্বর লোক, সেই সিএ ফার্মের কাছে আসে যে ভাই আমার ঠিক করো। বাংলাদেশের জন্য বলতেছি, বাংলাদেশের কনটেক্সট, ওভারঅল না। বাংলাদেশে সবাইও তা না, মানে বেশিরভাগই এরকম। নো, অন্য দেশ বলতে ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই টাইপের সাউথ ইস্ট এশিয়ার কিছু দেশে এই ধরনের ঝামেলা আছে। আপনি কানাডাতে যান, ইউএসএতে যান, আমরা এখানে কি করি, ট্যাক্স রিটার্ন আগে ফাইল করি, তাই না? যে আমার ট্যাক্স আসবে 100, আমার রিটার্ন কি হবে, এইসব ফাইল করে আমরা ম্যাক্সিমাম ট্যাক্সটাকে জিরো বানাই। আমাদের ট্যাক্স রিটার্ন ফাইল করতে একজন ধুরন্ধর উকিল লাগে না, একজন অ্যাডভোকেট কিন্তু করে দেয়, তাই না? অ্যাডভোকেট বা ট্যাক্স এক্সপার্ট একজন করে দেয়। এই ট্যাক্স এক্সপার্ট বা এই ধুরন্ধর উকিলের কামটা কি? উকিলের কামটা হলো আপনার ট্যাক্সটাকে জিরো বানানো। আপনি এই জায়গায় ইনভেস্টমেন্ট ওইটা করছেন, এইটা করছেন, দেখায় আপনার এটাকে করবে জিরো। আসলে কি এটা জিরো করার কথা? এটা তো জিরো হওয়ার কথা না। হ্যাঁ, তো আমরা একজন উকিলকে 5,000 টাকা একটা ফি দিয়ে আমি আমার 1,00,000 টাকা ট্যাক্স মাফ করে। এখানে একটা ব্যাপার হলো কি, দেখেন, যে পক্ষ ট্যাক্স দিচ্ছে না সেও যে পুরোপুরি দোষী তাও না। ব্যাপার হচ্ছে কি, আপনি যে 100 টাকার ট্যাক্স দিবেন, এই 100 টাকার রিটার্ন আপনি কী পাবেন? এই যে রিটার্ন যে সাবমিট করতেছেন, বা গভর্নমেন্ট আপনাকে কী রিটার্ন করবে, রিটার্নের কিন্তু অনেক হিসাব নিকাশ আছে। গভর্নমেন্ট আপনাকে কী রিটার্ন করবে, এইটা আপনাকে ইনশিওর করবে কে? আপনি ট্যাক্স দিয়ে যাচ্ছেন, তার পরিবর্তে আপনি গভর্নমেন্টের কাছে সুবিধাটা কী পাবেন, এইটা কে ইনশিওর করবে এই দেশে? না, সিএ প্রফেশনালরা কি করবে? সিএ প্রফেশনালরা আপনার দিক দেখবে, আপনার কাছে টাকা নিচ্ছে, আপনার দিক দেখে আপনারটার মতো করে করে দিবে। বলেন বলেন। আমি যখন একটা ফ্ল্যাট পেলাম, আমার বাবাকে জিজ্ঞেস করি, তখন সব ভাই বললো আর কি, আমার সবাই সব ভাই বললো আর কি, এখন ওই বাবাটা রেজিস্ট্রেশনের জন্য কিনলেন, যার তখন একটু ঘরে বসে কিনে নিলেন, নেওয়ার পরে আমি যে ট্যাক্স সাবমিট করতে এটা আমার ভাইরাও বলে না, আমি জানি। আপনার ট্যাক্স ফাইল ক্লিয়ার থাকতে হবে, শুধু কথা। আমি প্রথম বছর করিনি। আচ্ছা, দ্বিতীয় বছর এসে আমার ছোট ভাই বলল যে আমার একটা পরমাণু দিচ্ছে, তো আমার একটা বাংলা একটা পরমাণু দিত, আমি কোনখানে কি লিখতে হবে, কি লিখতে হবে না লিখতে আমি কিছু জানি না। আমি তাই সিগনেচার করে আমার ছোট ভাইয়ের দিকে জমা হইতে গেছে, আর তারা যে কেউ দেখে বলে যে কিছু আমার ভাই কিন্তু নিতে চাই না, আমি যোগ্যতা আমি প্রস্তুত ছিলাম। আচ্ছা, তো এগুলো নিয়ে প্রথমবার কাছে পেমেন্ট করে দিয়ে আমি ওয়েবসাইটে লাগিয়েছি। আচ্ছা, মানে নিবেন পাশে ওদের এক কলিগ ছিল মহিলা, সে
সে মহিলা বলছে আমার বাড়িতে বলতেছে আপনি নেবেন না কেন, মানে যা সাবমিট করে আপনাকে দিতে হবে, আপনি নেবেন না কেন, এটা জমা নিয়ে আপনার স্লিপ আচ্ছা স্লিপ সিরিজ আমার ছোট ভাই নিয়ে চলে গেছে, দুইটা কথা আমার ভাইকে শুনেছে। পরবর্তী বছর আমি আমি আমার এক কলিগের ফ্রেন্ড আছে হিন্দু, সে তাকে বললাম সে ট্যাক্স করে, তাকে দিলাম, সে বলল কি কিছু করেন না, না খালি আছে সমস্ত প্ল্যান, পরে সে নিজস্বভাবে একটা বানায় টাকা সাবমিট করলো, 2,000 টাকা দিল, পরের বছর তাকে দিলাম 2,000 টাকা দিলাম, পরের বছর তাকে দিলাম 2,000 টাকা দিলাম, তারপর বছর আমার এখানকার ছেলে আমাকে বললো আমি তো চলে যাচ্ছি, আমার একটা দিন হয়ে তখন হলো প্রকাশ মানুষ। আচ্ছা সেই মুহূর্তে এসে কোথায় ওরা বললাম যে ভাই একটা গরিব ছেলে আছে, তুমি আমার মতো করে দিবে। ও করছে কি প্রথমত রাজি হয়েছে, রাজি হওয়ার পর যখন ফাইল জমা দিয়েছে তখন বলে যে ওরা ফাইল দিচ্ছে না, এই না এই না বলে আমার কিন্তু আচ্ছা পরে সাবমিটেড হয়ে যাওয়ার পরে এইভাবে যদি আমার ফাইল করা হয় আমাকে সে 9 মাস ধরে 9 মাস পরে ঘুরে আসতে ফাইল করা দিয়েছে। গত বছর আমি করেছি নিজে নিজে সাবমিট। আচ্ছা আমার মিক্সেসটা হয়েছিল একটা এখন আমার একটা প্রশ্ন, গভর্নমেন্টের কিছু ভুল আছে অবশ্যই। আমার নট এ সিঙ্গেল ইনকাম, একটা প্রশ্ন আমার ইনকাম আমি বাড়তি আমার এই অ্যাসেটের মধ্যে বা ইয়ের মধ্যে খরচের ট্যাক্স দেবো, আমাকে দিতে হবে কেন, আমার ট্যাক্সের দরকার নেই, আমার 3 হাজার আছে এটাই বেশ, আমার আর কিছু দরকার নেই, যেহেতু আমার কোনো ইনকাম নেই আমি কি সাবমিট করি, তো ঘুরে ঘুরে একই জিনিস আমাকে সাবমিট করতে হচ্ছে, আমি ওখানে 1 টাকা বাড়াই দিয়ে বেশি না, ওখানে 1 টাকা বাড়াই দিয়ে এখানে 1 টাকা কমাই দিই, আবার পরবর্তীতে যাই আবার ওখান থেকে 1 টাকা বাড়াই এখানে 1 টাকা বাড়াই আমি শুনেন, তো এটা আসলে কোনো ভুল না। এই জিনিসগুলো যদি সঠিক হয়ে যায় তাহলে তো সবার ইনকাম বন্ধ হয়ে যাবে। আপনি যেটা বলতেছেন যে গভর্নমেন্টের ভুল আছে, সেটা সঠিক করতে হবে, সঠিক হয়ে গেলে সবার ইনকাম বন্ধ হয়ে যাবে। আপনি একটা শুনছেন কি না, একটা সাক্ষাৎকার আমি দেখছিলাম, সেটা হলো ওই যে সাবেক ক্যাবিনেট সচিব না, এনবিআর চেয়ারম্যান ছিলেন বদিউজ্জামান নাকি যেন নাম ওনার, ভদ্রলোক, খুবই অনেস্ট লোক যেটা বোঝা যায় আর কি। উনি যখন কেয়ারটেকার গভর্নমেন্টের সময় উনি ছিলেন, ওই যে 2008-9 যে কেয়ারটেকার গভর্নমেন্ট, ওই সময় উনি ছিলেন হচ্ছে এনবিআর চেয়ারম্যান। তো এই যে ছাগলের যে মতি কাকা, এই মতি কাকাকে উনি ট্রান্সফার করছিলেন রাজশাহীতে, উনি নিজে একটা টক শোতে বলতেছিলেন, শুনতেছি। তখন এই মতি কাকা যাতে ট্রান্সফার না হয় এটার জন্য স্বয়ং মইনুল আহমেদ তাকে ফোন দিয়েছে, কারণ সে হচ্ছে মিডল ম্যান, সে এই যে রাজস্ব কালেকশন হয় এগুলো সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে, তার মানে ওই লেভেলে যারা আছে মোটামুটি সবাই সব কিছু ভাগে যায় পায় আর কি। তা নাহলে মতি কাকা কেন সে সরকার নিষেধ করবে, মইনুল আহমেদ স্বয়ং নিজে, বুঝছে না? যাই হোক, এগুলো বড় বড় মানে মানে আমরা হলাম আদার ব্যাপারে, জাহাজের খবর নিয়ে আমাদের লাভ নেই। তবে যেটা আপনি যেটা বলছিলেন যে বাইরের ট্যাক্সের কি অবস্থা, বাইরের ট্যাক্সের অবস্থা খুব সহজ, খুব সহজ। কীরকম? ধরেন আমার খুব ক্লোজ এক বড় ভাই থাকে কানাডাতে, তো উনি যেটা বলছেন আর কি, আমি সেটাই বলতেছি আপনাদেরকে, যে ওনার যখন স্যালারি ওনার অ্যাকাউন্টে ঢোকে, বেতন ওনার অ্যাকাউন্টে ঢোকার পর অটোমেটিক ওনার যে ট্যাক্সটা আগে কেটে গিয়ে বাকি টাকাটা ওনার অ্যাভেলেবেল থাকে। ওখানে কিন্তু ক্যাশ টাকা স্যালারি নেওয়ার কোনো উপায় নেই, কোনো ব্যক্তির জন্যই নেই। সে যদি ক্লিনার হয় তার জন্য নেই, তার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাকাউন্টে টাকা দেবে। মানে আপনি ক্যাশ টাকা বেতন কেউ দিবে না। হ্যাঁ দিবে, কাদেরকে দিবে? ওই ধরেন কিছু অবৈধ লোকজন আছে যারা মানে ওই যে ভুল পথে গেছে, যারা ওখানে যে কোনো কাগজপত্র করতে পারে নাই, এরা অনেক কম বেতনে চাকরি করে, জানে যে ওর তো কোনো কাগজপাতি নেই, ওর ক্যাশ টাকা দিতে হবে। ক্যাশ টাকা মানেই হচ্ছে তোমার 10 টাকা বেতন তোমার হয়ে যাবে 3 টাকা, বুঝতে পারলেন? এরকম কিছু লোকজন ছাড়া আপনি ক্যাশ টাকা দিতে পারবেন না। তার মানে আপনার সমস্ত লেনদেন ট্র্যাক হচ্ছে, তাই না? ইচ্ছা করলেই সম্ভব, ইচ্ছা করলেই সম্ভব। শুনেন, আমার থেকে অনেক বড় বড় লোকজন আছে, অনেক বড় লোকজন আছে, তাদের কথা বাদ দেন। আমাকে যদি বলে যে 1 মাস টাইম দিলাম সব ডিজিটালাইজ করো, মানে
কোনো ইয়া হবে না, এক ট্যাক্স কেউ ফাঁকি দিতে পারবে না, আমি নিজেই পারবো। আরও তো অনেক বড় লোক আছে, তারা তো পারবেই। মানে আমাকে যদি বলে আমি 1 মাস সময় দিলে আমি নিজেই পারবো, কিচ্ছু না। শোনেন, পুরা কানাডা চলে একটা অ্যাপ দিয়ে। এই অ্যাপটার নাম জানেন? অ্যাপটার নাম হচ্ছে টার্বোট্যাক্স। টার্বোট্যাক্স কার প্রোডাক্ট? গভর্নমেন্টের প্রোডাক্ট না, টার্বোট্যাক্স প্রোডাক্ট হচ্ছে ইনটুইটের। ইনটুইট কোনটা? এই যে আমরা কুইক বুক করি না, কুইক বুক হচ্ছে ইনটুইটের একটা প্রোডাক্ট। আর একটা প্রোডাক্ট হচ্ছে টার্বোট্যাক্স। ফুল কানাডার ট্যাক্স সিস্টেম চলে টার্বোট্যাক্স দিয়ে। তাহলে ওরা কি ঘাস খায় আর আমরা একাই শুধু ভাত খাই বলেছি? নেই। এই জন্যই তো ধরেন 1.5 লাখ কোটি টাকা বাইরে চলে যায়, আপনি টের পান না। তো এগুলো, এই যে দেখেন, আমি কিছুদিন আগে শুনছিলাম যে প্রাইমারি স্কুলগুলোতে টিচারদের জন্য ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করবে। এইটা নিয়ে তারা এমন আন্দোলন করছে, কারণ প্রাইমারি স্কুলের চাকরির মতো আরামের চাকরি কিছু নেই। সে কখন যায় কখন আসে, আদৌ 2 মাস যায় না 6 মাস যায় না, একজন বলে 6 বছর যায় না, সে আমেরিকা যায় বসে আছে, তার চাকরিও দেয় না। তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া মানে কি আপনি ট্র্যাকড হচ্ছেন, তাই না? আপনার একটা রেকর্ড চলে আসতেছে। এইরকম ধরেন যে এইরকম সিস্টেম নিয়ে আপনি হচ্ছে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে যদি বড় লোকজনদেরকে বসান, কিছু করতে পারবে না। আপনি বলতেছেন যে এই কাজটা করো, আপনার নিচে 10টা লোক আছে, একজনও দৌড় দেয় না, সবাই বসে আছে, ওই কাজটা কি হবে? ওই জন্য ধরেন আমাদের সিস্টেম এরকম, আমাদের সিস্টেমের মধ্যে চলতে হবে। এইটা ধরেন কি কয়েকটা জেনারেশন না গেলে, কয়েকটা জেনারেশন না গেলে চেঞ্জ হবে না। আপনাকে আমি বলি, দেখেন আজকে যে একটা ছেলে বিসিএস ক্যাডার হয়ে প্রফেশনে ঢুকতেছে, সে ওই যে সাভার একটা ইয়ে আছে না, জাহাঙ্গীরনগর বিপিআইটিসি, এই বিসিএস ক্যাডারদের ট্রেনিং হয় ওখানে। এই ট্রেনিংয়ে সবাই খুব ভালো ভালো বক্তব্য শুনে, এই শুনে সেই শুনে, সে যখন ফিল্ডে যায় দেখা যাচ্ছে টাকার ভাগটা কেমনি হবে সেটা হলো তার প্রধান কাজ, বাকি কাজ তো পরে। ঠিক আছে? তো ওই যে আপনার খালেদ মহিউদ্দিনের নাম শুনছেন না, সাংবাদিক, সে বিসিএস ক্যাডার ছিল। সে নিজের একটা টক শোতে সে বলছে যে আমি চাকরি করতে যাই দেখি আমার বেতন 20,000 টাকা, কিন্তু আমি সাংবাদিকতার বেতন পাই 30,000 টাকা। 20,000 টাকা দিয়ে আমার সংসার চলে না। এখন আমার উদ্দেশ্য কি হবে? আমি যাই, আমাকে চুরি করে আগে শিখতে হবে, তাহলে আমার সংসার চলবে। এই জন্য আমি চাকরি ছাড়ি দিয়ে চলে আসছি। এটা তার বক্তব্য। সেম কারণে চাকরি ছাড়ি দিয়েছে যে বর্তমান যে উপদেষ্টা আসিফ নজরুল, উনিও কিন্তু বিসিএস ক্যাডারই ছিল, প্রশাসনে ছিল। উনিও এই একই কারণে চাকরি ছেড়ে দিচ্ছে, যে ওখানকার যে বেতন, সেই বেতনে তার চলে না। কিন্তু সবাই চলে কেন? তার কারো না কারো বাড়তি ইনকামের ব্যবস্থা অবশ্যই থাকে। ওকে, যাই হোক, এখন এটা আসলে তাদের ব্যাপার, আমরা আর এগুলো নিয়ে কথা বলে লাভ। ও তো যেটা বলতেছিলাম, যে একটা অ্যাপ দিয়ে যদি ফুল কানাডা চলতে পারে, তাদের কি টাকা পয়সা কি বাংলাদেশের থেকে কম, মানে কম টাকা তারা ট্যাক্স ক্যালকুলেট করে? তা তো পারে না। তো তাদের যদি একটা অ্যাপ দিয়ে চলতে পারে, বাংলাদেশ এমন কি দেশ হয়ে গেছে যে সেখানে এমন কি ইমপ্লিমেন্ট করতে হবে? কিছু ইমপ্লিমেন্ট করতে হবে। এখন আপনি দেখেন আপনার কি হয়েছে, বলছে যে এই যে আপনার মেট্রো রেল যে করছে না, এটার যে স্টেশনে কি বলছে, ফার্স্টে বসাতে ভেন্ডিং মেশিন, অটোমেটেড, আপনি টিকিট কাটবেন। হ্যাঁ, কিছু প্রবলেম থাকবেই, বাট সিস্টেমটা অটোমেটিক। তারপর কি বলছে যে আপনি মান্থলি পাস কিনবেন। এখন কি করছে, ফার্স্টের টিকিটে ছিল না, এখন কি করছে, এখন যে যাতে লোকজন টিকিট কাটতে পারে টাকা দিয়ে, মানে বাস কাউন্টারে যেমন যে বাসের টিকিট টাকা দিয়ে কাটে, ঠিক সেমনি একটা কাউন্টার করছে। খেয়াল করছেন কিনা? এটা শুরুতে ছিল না, শুরুতে সবাইকে ভেন্ডিং মেশিন দিয়ে কাটতে হবে অথবা এতে। এইটা কেন করতে হলো? এইটা হলো যে আমাদের দেশে প্রচুর শিক্ষিত বদমাইশ শয়তান লোক আছে, হ্যাঁ, যে কি দোহাই দিবে, এই যে ভদ্রলোক দেখেন, ভদ্রলোকের বয়স কত, উনি একটা সফটওয়্যার শিখতে আসছে না, তার মানে কি উনি কিন্তু একটা মানে আধুনিকতার সাথে ওনার একটা খাপ খাওয়ানোর ব্যাপার আছে। ঠিক আছে? এরা ওইটাতে যাবে না। আমি কেন মেশিন চাপবো, আমি টাকা তো আমার টিকিট দাও। ওটা শিখবে না, এবং এই জিনিসটা সে জায়গা মতো কমপ্লেন করবে, তার জন্য এটা খোলা আছে। এইটা যদি খোলা না হইতো, আপনি মেট্রো রেলে চড়তে গেলে আপনাকে ভেন্ডিং মেশিন টিকিট করে শিখতে হবে। এটা যদি ফিক্স থাকতো, সবাই ওটাই শিখতো, তাই না? আপনার কাছে জিনিসটা সহজ, অনেকের কাছে কঠিন কেন? কারণ সে শিখে না। আমি একসময় গ্রামীণ ফোনের কল সেন্টারে চাকরি করতাম, হ্যাঁ, আমি গ্রামীণ ফোনের স্টাফ ছিলাম। তো 1-to-1 স্টুডেন্ট অবস্থা 1-to-1 চাকরি করতাম। তখন ধরেন ওই যে ওয়েলকাম টিউনের যুগ ছিল, তখন মানে ওয়েলকাম টিউন নিত, আমার একটা গান সেট করে দেন। তো
একটা পর্যায়ে গ্রামীণ ফোন দেখলো যে তার কলের 60% কলই হলো এই ওয়েলকাম টু, মানে অ্যাকচুয়াল যে প্রবলেম নিয়ে যে ফোনটা দিচ্ছে সে কিউতে করে থাকতেছে। কারণ আমি কি করতেছি কি, ওই লোকের কোন গান, সেই গান শুনে শুনে খুঁজে 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 বের করে তার নাম্বার সেট করে দিচ্ছি। একটা গান বিক্রি করে গ্রামীণ ফোন হয়তো বা 15 টাকার মধ্যে পাবে হয়তো 5 টাকা, এটা তো আলাদা ভেন্ডরের, 5 টাকা পাবে। সেই 5 টাকার জন্য ওই লোকটারও সময় নষ্ট হচ্ছে। কারণ বাংলাদেশে মানে এই টেলকোর কল সেন্টার কিন্তু ফ্রি না, টোল ফ্রি না, সারা দুনিয়াতেই টোল ফ্রি, বাংলাদেশে ফ্রি না। এর কারণটা কি জানেন? তখন আমাদের যে কাস্টমার সার্ভিসের হেড ছিল তাকে বলা হয়েছিল, গভর্নমেন্ট থেকে তখন একটা প্রেশার দিয়েছিল যে আমার হটলাইন টোল ফ্রি করতে হবে, কোনো টাকা নেওয়া যাবে না। তো তখন বলছে কোনো সমস্যা নেই, আমার এখন কাস্টমার সার্ভিসের স্টাফ আছে 2000, আমার স্টাফ লাগবে 20,000, 20,000 স্টাফ দিবেন, আমি ফ্রি করে দেবো। যে মানুষ কি যখন ফ্রি পায় তখন বাংলাদেশের এই টেলকোর কল সেন্টারে মানুষ খামোখাই ফোন দিবে, কোনো কারণ ধরে ফোন দিবে, আপা কেমন আছেন, আর কোনো কাজ নেই, ফ্রি তো। তাহলে এই কলগুলো তো আপনাকে অ্যাটেন্ড করতে হবে। তো আলটিমেটলি কি হয়, এই একটা গান দিতে যে অ্যাকচুয়াল যে প্রবলেম নিয়ে ফোন দিছে সে অনেকক্ষণ লাইনে থাকতেছে, সে রিচ করতে পারতেছে। তো তারপরে একসময় গ্রামীণফোন করলো কি, এই কল সেন্টার থেকে গান দেওয়া বন্ধ করে দিল, যে না এটা বন্ধ করা, এটা এখান থেকে বন্ধ, আপনি যে গান নিতে চান তাহলে অমুক ওই যে 2400 একটা নাম্বার ছিল ওইটাতে ফোন করেন, ফোন করে গান শুনে শুনে সেট করেন, ঠিক আছে? ওইটা কিন্তু ফ্রি, ওই 2400 নাম্বারে কল দিয়ে যে গান শুনে সেট করে ওইখানে কোনো টাকা কাটতো না। কিন্তু পাবলিকের ওটা পোষাবে না। পাবলিক কি করবে, এখানে ফোন দিয়েই বলবে না আমাকে এখান থেকেই দিতে হবে, আমি ওটা শিখবো না, এটা আমি করবো না। ওকে, এই হচ্ছে বাংলাদেশের পাবলিক। তো একটা জিনিস আপনি একটা জিনিস মনে রাখবেন সবসময়, মানুষ যেরকম সে তার শাসকও পায় সেরকম। আপনি যে শাসককে আজকে গালি দেন, শাসকের দোষ না, তো দোষ আপনার আমার নিজের। আপনি আমি এই এরকম বলেই আমরা এরকম শাসক পেয়েছি। বাংলাদেশের সিস্টেম অনেক ভুল আছে। আমি যদি একটা ছোট এক্সাম্পল দিই, আমি ই পাসপোর্ট করছি, ই পাসপোর্ট আছে, ই পাসপোর্ট করছি, আপনার হলো 1 মাসেরটা মেবি হলো আপনার কত 5,700 কি 800 মতো, আর দালাল দালাল বেড়া মনে করেন যে লাগছে 7,000 টাকা লাগছে। আর বলছে কি আমার আম্মার বানান, আমার আম্মার নাম হলো সুরাইয়া, সুরাইয়া বানান SURIY, কিন্তু আম্মু যখন এনআইডি করছিল তখন SURIA ছিল, ওয়াই আর মিস্টেক গেছে। ওইটা আমরা ঠিক করে না, কারণ আমার বোনের সব সার্টিফিকেটে সেম জিনিস চলে আসছে, আমি তো আর ঠিক করে না। আমি যখন পাসপোর্ট করছি আমার হলো ওরা সবাই লাগাই দিচ্ছে। পাসপোর্ট অফিসে তো যে পরিমাণ চাপ থাকে, আমার হয়তো আমারই ভুল হতে পারে, আমি ওইটা খেয়াল করি না, যে ওইটা চলে আসছে, আমার বানাতে হয়ে গেছে ভুল। আমি আবার গেছি ঠিক করতে গিয়ে কি দেখলাম, আমি যেই প্রসেসে পাসপোর্ট বানাইছি ঠিক সেম প্রসেস, আমি পাসপোর্ট পাইছি একটা, আপনাকে আবার নতুন করে সবকিছু করতে হবে, টাকা পয়সা থেকে শুরু করে সব। এইটা কি সিস্টেম, একদম পরের বার আমার আবার 8,000 টাকাই লাগছে। এই যে ফল্ট আমারও হইতে পারে, আপনারও হইতে পারে, ওই জায়গায় যে বসে আছে তারও হইতে পারে, আমি এমআইডি দিয়ে দিচ্ছি, আমার সার্টিফিকেট আপনার সবকিছু তো নিচ্ছে, তাদের কোনো ফল্ট নেই, সব ফল্ট আমার। এইটাই সমস্যা, যে সব ফল্ট আমার। আসলে হচ্ছে কি, মানে এই ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এগুলো আসলে চেঞ্জ হওয়া খুব কঠিন। কারণ হচ্ছে কি, ব্রিটিশ দ্বারা ইয়ে হয়েছে, তো ব্রিটিশদের এখানে দেখেন ব্রিটিশের যারা প্রশাসক ছিল, এই প্রশাসক কারা ছিল, এরা ছিল ব্রিটিশ আর্মি অফিসার। তার মানে ওয়ান কাইন্ড অফ 200 বছর এখানে মার্শাল ল চলছে। তার মানে হচ্ছে যে প্রশাসক সে হবে জনগণের উপর, সে সবসময় চাবুক চালাবে। সে আসলে মানে এটা বলে না যে আপনি সরকারি মানে চাকরি করেন মানে কি আপনি জনগণকে স্যার বলবেন, মানে আপনি হচ্ছে জনগণের সেবক। ব্যাপারটা আসলে এখানে মোটেই ভাবে গড়ে ওঠে নাই। এখানে গড়ে উঠছে কিভাবে, এখানে হচ্ছে যে প্রশাসক মানে হচ্ছে সে জনগণকে পিটাবে। তো যার কারণে ধরেন যে বিসিএস এত কম টাকার চাকরি বা এত এরকম চাকরির পরে মানুষ এগুলো করতে যায় না। এইটার একটা অন্যতম কারণ হচ্ছে ক্ষমতা, মানে আপনি ওখানে গেলে যে একটা ক্ষমতা পান, মানুষ উল্টা আপনার স্যার ডাকে। হ্যাঁ, এখন অনেক সরকারি অফিসার আছে আপনি যে স্যার না বলে সে মাইন্ড করে, ঠিক আছে, কোনো জবাব দিতে জায়গায় নেই, যে এটা হলো শুধু না আমার সাথে হয়েছে, আমি ওই ডেটে মিনিমাম 15 থেকে 20 জন পাইছি যারা আমার মতন সেম ভুক্তভোগী। তা কথা একটাই, আপনি যদি লাগে আর একটা করতে হবে, এর কোনো সলিউশন নেই, আমার তো পাসপোর্ট লাগবে, আবার ধরলাম টাকা, এখন আমার আরো 2টা হয়ে গেছে পাসপোর্ট, যেখানে যে আমাকে ই পাসপোর্টে ভুলাই কি হয়। বাংলাদেশে সব সম্ভবের দেশ, এটা কোনো সমস্যা নেই।
তবে যে মেট্রোরেলের কার্ড নিছি পার্মানেন্ট কার্ড নিয়েছিলাম মনে হয় 500 টাকা দিছিল, ওইটা এনিহাও বাইক ইউজ করি তো এখন আর কার্ড ওইভাবে লাগে না। আগের দিন বাসা থেকে আসছি তো ওইটা তো বাংলা মোটর থেকে উঠবো আর কি, কারণ ইয়ে দিতে যে দেখি কার্ড আর নিতেছে না। পরে গেলাম ওইখানে যে কি কাহিনী, বলে কার্ড নষ্ট হয়ে গেছে, এখন তাহলে এটা রিপ্লেস আবার 250 টাকা দিয়ে আমি নেওয়ার সময় যে টাকাটা দিছিলাম মানে 500 দিছিলাম, 200 কেটে নিয়ে গেছিল, 300 আমার ব্যালেন্স ছিল। এখন আমি বললাম যে এটা রিপ্লেস বলে যে আপনাকে আবার আগের থেকে চার্জ বেড়ে গেছে, হয় আপনার 500 টাকা দিয়ে নতুন কার্ড দিতে হবে, নাহলে আপনার হলো আবার 250 টাকা দিয়ে ঠিক করা লাগবে। আমি কিছু আমার দরকার নাই, আমি আর ঠিক করতে পারি। এইটাই যে যদি আমার যদি কার্ড নষ্ট হইতেই পারে, কারণ ওইটা তো একটা ইয়ে কার্ডের মধ্যে ওয়ার্ড চার্জ 250 টাকা। যাক আসেন আমরা একটা ইম্পর্টেন্ট ক্লাস করি আজকে। আচ্ছা, আমাদের ফার্স্ট হলো আপনি বললেন ব্যাংক রিকনসিলিয়েশন, সেকেন্ড হলো ফেরত, থার্ড মানে কাজের ক্ষেত্রে থার্ড হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল এবং অ্যাকাউন্টস রিসিভেবল, মানে ইনভয়েস করা এবং বিল করা। এই চারটা কাজের ডিমান্ড থাকবে সব থেকে বেশি। আর একটা থাকবে, হ্যাঁ ফাইবারেতে এখন ক্রিয়েট করা যাচ্ছে না, ফাইবার অনেক ঝামেলা হচ্ছে। মানে আমি 2টা জিমেইল আমার অলরেডি পাপ দিচ্ছে, মানে আমি টোটালি করছি, করার পরে আপনার 2 ঘন্টা পরে এসএমএস দেখায় যে অ্যাকাউন্ট ফাইবারে ইদানিং ঝামেলা হচ্ছে এবং সারতে সময় লাগবে, মাসখানেক ওয়েট করা। এখন আমি তো বুঝতেছি না যে কিভাবে সব কিছু ইয়ে। এখন এইটা ধরেন কি আপনার হাতেও নয় আমার হাতেও নয়, এটার জন্য একটু অপেক্ষা করতেই হবে। আপনি ফাইবারে অ্যাকাউন্ট করছেন না? আমি যদি বললাম আগেরটা আমি নতুন ভাবে করিনি, আচ্ছা গিগ আপলোড দিছে, গিগ করি না, বাকি তো সব তাইলে গিগ করার পরে টের পাবেন, কারণ গিগ করার আগে ঠিক রাখতেছে যে গিগটা আপলোড হচ্ছে, দেন এখন তো আপনার হলো ইয়ে সিস্টেম করে দিছে, ওই যে আপনার আগে শুনছি আর কি, আমি এটা শিওর না, ভেরিফাই থাকে না যে হলো আমার ড্রাইভিং লাইসেন্স বা হলো আপনার ওইটা তো এখন $5 করে দিছে। আর আরেকটা সিস্টেম পাশে আছে, ওইটাতে করলে ওইটা হলো আপনার 2 মাস না 3 মাস পরে যে হলো আপনার ইয়ে হচ্ছে, গিগ আপলোড দিলেই অ্যাকাউন্ট যায়। আমি 2টা বলছি, 2টা আমার অফ করে দিচ্ছে। ফাইবারের হয়েছে কি, ফাইবারের ব্যবসা এখন মোটামুটি শেষের দিকে বললে। ফাইবার যেমন একসময় freelancer.com ছিল একদম টপে, ফ্রিল্যান্সার কিন্তু এখন শেষ দিকে। ফাইবার আছে না, এগুলো এক একটা মার্কেট প্লেস আস্তে আস্তে পড়ে যাবে, আবার নতুন কেউ একজন চলে আসবে। তো এই জন্য একটার উপর নির্ভর করে থাকা যাবে না। আমি এটা যে অল্টারনেটিভ হিসেবে ফাইবারটা আমি যদি ঢুকতে পারতেছি না, আপনি আমি আগে প্রথম ইয়ে ছিল প্রোডাক্টস, প্রোডাক্টসের আমি অ্যাকাউন্ট করছিলাম। অল্টারনেটিভ কোনটা ট্রাই করব অ্যাকাউন্টের জন্য। এখন অল্টারনেটিভ মার্কেট প্লেস অল্টারনেটিভ আসলে আমি অত ভালো দেখি না কোনো কিছু। আপনার সব থেকে আমি যেটা বলছিলাম আপনাদেরকে, আপনার লিঙ্কডিনের প্রতি মনোযোগী হন, লিঙ্কডিনটা ঠিকঠাক করেন, লিঙ্কডিনে কানেকশন বাড়ান, যোগাযোগ বাড়ান। লিঙ্কডিনে আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওটাতে প্রসেসগুলো বলা আছে। আপনি একটা মানে লিঙ্কডিনে যে ফ্রি সেলস নেভিগেটর দেয় 1 মাসের জন্য, ওটা আপনি অ্যাক্টিভ করে আপনি 1 মাস সময় দিয়ে মোটামুটি 1500-2000 লিড জেনারেট করেন, লিড কালেক্ট করেন, কার কার সাথে যোগাযোগ করবেন। এটা করা হয়ে গেলে তারপর যদি আপনি অ্যাক্সেস না থাকে সমস্যা নেই, আপনার কাছে তো ডাটা আছে। এই লোকগুলোকে ধরে ধরে আপনি আস্তে আস্তে আগান। মেসেজ শুরুতেই দেওয়া যাবে না, এটা শুরুতে কি করতে হবে, ধরেন কি লিঙ্কডিনে কি হয়, আপনি বা আমি যখন কারো একটা প্রোফাইল ভিউ করি, নোটিফিকেশন আসে না যে অমুক আপনার প্রোফাইলটা দেখছে, আপনারা কি করবেন, যে লোকটা আপনার প্রয়োজন, হ্যাঁ ধরেন একটা অ্যাকাউন্টিং ফার্মের সিএ বা একটা অ্যাকাউন্টিং ফার্মের কি বলে এমডি বা এরকম কিছু, সিএফও, এই ধরনের, তাদের সাথে আপনারা লিস্ট করবেন। ধরেন আপনার কাছে 1000 লিড আপনি রেখে রাখছেন, আপনার টার্গেট হচ্ছে 6 মাসে এদের সাথে পৌঁছাবেন। সবার কাছে পারবেন না, যতগুলো পারা যায়। তো আপনি যেটা করবেন, প্রথমে আপনি নিলেন, ধরেন প্রথম স্লটে নিলেন 50 জন। এই 50 জনকে আমি আগামী 1 মাস মানে হ্যান্ডেল করবো। কীভাবে হ্যান্ডেল করবো, আপনি 1 দিন 2 দিন পর পর তাদের প্রোফাইলগুলো ভিউ করেন, প্রোফাইল ভিউ করলে নোটিফিকেশন যায়। এখন উনি দেখবে এই লোকটাকে আমার প্রোফাইলটা মাঝে মাঝে দেখে, তো মাঝে মাঝে যখন ভিউ করবেন, সপ্তাহে 1 দিন 2 দিন করবেন, 1 মাস করলে, 4 সপ্তাহ করলে কিন্তু আপনার প্রোফাইলটা, আপনার চেহারাটা তার কাছে পরিচিত হয়ে যাবে। মাঝে মাঝে আমার যেটা দেখে,
এরপরে যা করেন কি, তার বিভিন্ন পোস্টে সে আগে যে পোস্টগুলো করছে একদিনেই মনে করেন গণহারে 15টা পোস্টে লাইক দিয়ে দিলেন, এরকম না। রিসেন্ট পোস্ট করছে, টুক করে একটা লাইক দেন। তার মানে আপনি প্রোফাইল দেখেন প্লাস আপনি লাইক টাইক করেন, সে কিন্তু নোটিফিকেশন পায়, আপনার চেহারাটা আস্তে আস্তে তাকে পরিচিত করেন। এরপরে কি করেন, সে যে একটা পোস্ট দিছে সেই পোস্টের নিচে কমেন্ট করেন। কমেন্ট আপনাকে খুব বুদ্ধি খাটায় করতে হবে না, আপনি পোস্টটা কপি করবেন, কপি করে দিবেন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে দিয়ে বলবেন যে আমারটা লিঙ্কডইনের কমেন্ট একটা সাজেস্ট করো, উইদিন ধরেন 200 ক্যারেক্টার সর্বোচ্চ, বেশি লম্বা কমেন্ট মানুষ পড়েও না। তো লিঙ্কডইন সরি চ্যাট জিপিটি আপনাকে এটা দিবে, পছন্দ হবে না আটটা নেবেন, পছন্দ হবে না আটটা নেবেন, অথবা 2-3টা মিলে আপনি একটা ওয়ার্ড ফাইলে নেবেন, নিয়ে আপনি আপনার মতো করে সাজাবেন, সাজায় ওখানে কমেন্ট করেন। আপনার কাজই থাকবে এটা, দিনে 1 ঘন্টা করে সময় দেবেন, 1 ঘন্টার মধ্যে এই কাজ করবেন। কমেন্ট করেন যে হ্যাঁ তোমার এই পার্সপেক্টিভ খুব ভালো হয়েছে, এটা এরকম এরকম। ভাই আপনার তো এত মাথা ঠান্ডা লাগতেছে না, চ্যাট জিপিটি কাছে নেবেন, নিয়ে কমেন্ট করেন। এইভাবে ধরেন 1 মাস 1.5 মাস একটা লোকের পিছনে যদি আপনি সময় দেন, সে আপনি কিন্তু তার পরিচিত হয়ে যাবেন, সে কিন্তু আপনাকে চিনবে। তখন তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, তখনও কিন্তু মেসেজ না, তখন তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। ফেসবুকে যেমন অ্যাড রিকোয়েস্ট পাঠায়, এতদিনের পরিচিত একটা লোক, সে তখন অ্যাকসেপ্ট করবে। মানে হয়তো 10% করে না, বাকি 90%ই করে। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি পটেনশিয়াল লোকগুলোকে আপনার কানেকশনে আগে নিয়ে আসেন। কানেকশনে নিয়ে আসার পর তখন আস্তে ধীরে আপনিও পোস্ট করেন। আপনাকে কিন্তু রেগুলার পোস্ট করতে হবে যাতে আপনার নোটিফিকেশনগুলো ওর কাছে যায়। মানে ওকে কখনোই আপনার চোখের আড়াল হতে দেওয়া যাবে না, সবসময় রাখতে হবে। এরপরে যে আপনি কিছুদিন যাওয়ার পরে তখন যে তাকে একটা প্রপোজাল পাঠান। দেখেন আমার আমার লিঙ্কডিনেও অনেকে হুট করে মেসেজ দিয়ে দেয়, আমি মেসেজ ওপেনই করি না, চিনি না তো। কিন্তু এই 1-1.5 মাস 2 মাস সময় দেওয়ার কারণে আপনি কী হবে, সে কিন্তু আপনাকে চিনবে। আচ্ছা ও আমাকে কী মেসেজ দিচ্ছে একটু দেখি, দেখলো যে আপনি এরকম অ্যাকাউন্টিং জানেন, আপনি কুইকবুক জানেন, আপনি জেরো জানেন, এরকম ব্যাপার। যদি আপনার কোনো প্রজেক্টে বা কোথাও আমাকে কাজে লাগানো যায়, আপনি আমাকে জানাতে পারেন। ঠিক আছে, এটা দিলেন। এটা দেওয়ার পরে ধরেন সপ্তাহখানেক পর ওকে আবার একটা দিব। সেটা কি, সেটা কোনো কাজের মেসেজ না, কাজ চাই বা আমি এটা কম এরকম, আবার ওটা মনে করে দেওয়া না। তাকে দিবেন তার রিসেন্ট ফেসবুক অ্যাক্টিভিটি নিয়ে কোনো একটা মেসেজ দিবেন, বা রিসেন্ট লিঙ্কডইন অ্যাক্টিভিটি নিয়ে। ধরেন সে রিসেন্ট একটা কোনো পোস্ট করছে, এই পোস্টটার খুব ভালো হয়েছে কি কারণে, এই পোস্টটার উপকারিতা কি, এরকম একটা কিছু লিখে তাকে একটা মেসেজ দেন, তোমার ওই পোস্টটা পড়ছি, এটা তোমার এই পাসপোর্টে খুব ভালো ছিল, এরকম ছিল। ঠিক আছে, আপনাদেরকে আমি কেন লিঙ্কডইনের কথা বলি, ভাই লিঙ্কডইন কিন্তু আপনার কাছে টাকা যাচ্ছে না, বাকি সবাই কিন্তু টাকা যাচ্ছে। এবং লিঙ্কডইনে যারা আপনাকে কাজ দেওয়ার মতো লোক, তারা সবাই লিঙ্কডইনে আছে। যে লিঙ্কডইনে নাই সে আপনার কাজ দেওয়ার লোক না, তারা খুঁজে লাগবে। ওকে, আপনি যদি এইভাবে 6টা মাস আপনি এখানে কোর্স করার পরে যায় যে সবাই একেবারে খুব মানে ভালো প্রজেক্ট পেয়ে যাবেন, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, তাই না? বাট আপনি যদি 6টা মাস এরকম সময় দেন, 6 মাস পরে আপনি 1500 লোকের কন্ট্যাক্ট নামাইছেন না, তার মধ্যে যদি 5টা লোক, 1500-র মধ্যে 5টা লোক ফাইনালি যদি আপনার সাথে সেট হয়ে যায়, 5টা লোকের টাকা খায় তো আপনি শেষই করতে পারবেন, যে পরিমাণ টাকা কাজ দিতে থাকবে। তো এই জন্য ধরেন যে কোর্স করেই আমি এটা পেলাম না হতাশ, আমি এটা হইল না হতাশ, এগুলো হলো বোকামি। এই জন্য কোর্সের মাঝখানে অর্ধেক লোক নাই হয়ে যায়, যখন কোর্স করতে করতে বুঝে যে ভাই এটা তো দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, তাই না? তখন দেখবেন তারা আসতে যায় যে এত কঠিন কাজ, বাংলাদেশি তো এত কঠিন কাজ আমার করতে হবে। সব থেকে সহজ উপায় বাংলাদেশে হচ্ছে, বাপে একটা 6তলা 8তলা বাড়ি করে রেখে গেছে, আমি হলো একমাত্র ছেলে, আমি একটা ফ্ল্যাটে থাকি, বাকি ভাড়া দিলে খাই, এর থেকে সুখী জীবন বাংলাদেশে আর কেউ নাই। এবং বাংলাদেশের ম্যাক্সিমাম বাপরা নিজে সারা জীবন দুর্নীতি করে, ঘুষ দুর্নীতি করে এই কাজটাই করে রেখে দিতেছে। সবাই না, না ঢাকায় ধরেন কি, ঢাকায় ধরেন যে অনেক বড় অনেক ভালো সৎ ব্যবসায়ী আছে না, অনেক আছে, কিন্তু অনেক আছে সৎ ব্যবসায়ী, অনেক আছে। তারাও এরকম বাড়ি গাড়ি করছে, এই সমস্ত লোক বাদে, এগুলো লোক আলাদা, কিন্তু ম্যাক্সিমামের সিনারিও তো হচ্ছে এরকম। তো যেটা বলতেছি যে আপনারা আসলে এরকম একটা প্ল্যান নেন, 6 মাসের একটা প্ল্যান, যে যে কাজ করতেছেন, যে যে চাকরি করতেছেন, সেটা চলতে থাকুক। চলতে থাকুক, পাশাপাশি দিনে 1 থেকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা সময় দেন, দিনে 1টা ঘন্টা বের করতেই হবে। আপনি যেমন ধরেন ওই নিউজ দেখার জন্য বা মোবাইল স্ক্রল করার জন্য যেমন আপনি আধা ঘন্টা 1 ঘন্টা সময়
কমপক্ষে দিনে তো ব্যয় করেন, অ্যাটলিস্ট ঘুমানোর আগে মোবাইলটা তো একটু গুতাগুতি করেন, তাই না? দিনে একটু রাজনীতি এরকম হয়ে দেখি। হ্যাঁ, তো ওইটার পিছনে যেহেতু আপনার সময় বের হয় কিন্তু যত ব্যস্ততায় থাকেন, তো এইটাকে যদি আপনি সিরিয়াসলি নেন, এটার পিছনে আপনাকে সময় আধা ঘন্টা হলেও 1 ঘন্টা হলেও ব্যয় করতেই হবে। এছাড়া রেজাল্ট আসবে না, কোনোভাবেই আসবে না। বুঝতে পারছেন? ভুলে যাবেন। আচ্ছা, একটা মিনিট পানি নিয়ে আসি, তারপর আপনাদের ক্লাসটা করি। ঢুকি এখন না, ঢুকি এখন। সবকিছু কি গুগল ডকুমেন্টস খুলতে এখন। আচ্ছা দেখেন, এটা হচ্ছে 0, তাই তো? এখন যেটা হয়েছে, আমার স্ক্রিনে দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং, কোন একটা ঝামেলা হয়েছে, তাই তো? কি ঝামেলা হয়েছে? আমি এই যে এখান থেকে ড্রপ ডাউনে গিয়ে দেখতেছি আমার ব্লুবেল পিসি এন্ড অ্যাক্সেসরিজ নামে কোনো কোম্পানি নাই, মানে আগের কোম্পানিটা আমার চলে গেছে। অ্যাকাউন্ট কিন্তু থাকছে, আপনার অ্যাকাউন্টে যদি আপনি লগ ইন করেন সবই পাবেন, শুধু কোম্পানিটা পাবেন না। আমার কালকে হলে এক্সপায়ার হয়ে যাবে না। কালকে এক্সপায়ার হয়ে যাবে, তাই তো? 30 ডেজ ট্রায়াল এক্সপায়ার করব। আচ্ছা, এখন দেখেন আমরা কি করব, আমরা আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো যাদের এক্সপায়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, লগ ইন করার পরে ড্রপ ডাউনে যাব, গিয়ে আমি এটা আগে করতে পারতাম, আমি ক্লাস শুরুর আগে করে ফেলতে চাইছিলাম, পরে চিন্তা করলাম আপনাদের জিনিসটা দেখায় করি। গিয়ে অ্যাড নিউ অর্গানাইজেশন, এই যে এখানে যাবো, অ্যাড নিউ অর্গানাইজেশন। এটা কিন্তু কুইক বুকের মতো ঝামেলা নাই, লিঙ্ক লাগবে, সেই লিঙ্কে লগ ইন করে নিচে অ্যাড কোম্পানি করতে হবে, এরকম ঝামেলা নেই। ওকে, এই যে অ্যাড নিউ অর্গানাইজেশনে ক্লিক করলেই আপনার দেখেন নতুন কোম্পানি 1 মাসের ফ্রি ট্রায়ালের জন্য চলে আসবে। আচ্ছা, আমাদের ডাটাটা একটু ওপেন করে নিই। আমার এখানে না, তার মানে আমারটা কালকে আসবে লেখা। হ্যাঁ, আচ্ছা, এই যে এইটা হচ্ছে আমাদের ফাইল। তার মানে ওই 1 মাস শেষ হওয়ার 2-3 দিন আগে আরেকটা নতুন কোম্পানি আবার 1 মাস দিব। হ্যাঁ, আবার এখন এই যে আমি এখন খুলতেছি, এটা 1 মাস পরে। আসলে দেওয়া সম্ভব না। হ্যাঁ, শেষ হয়ে যাওয়ার পরে খুললে হবে, আগে খুললে দুটোই থাকবে। নিউটন নাই কেন না? না, অবশ্যই থাকবে, অ্যাড নিউ অর্গানাইজেশন আপনি করতে পারবেন, আগেরটা থাকলেও করতে পারবেন। না না, এখানে তো নাই, আপনার যে ইয়েটা থেকে আচ্ছা, আচ্ছা, এই দেখেন এখানে যখন আমরা ইন্ডাস্ট্রি দিচ্ছিলাম, এই ইন্ডাস্ট্রিতে আমাদের আগের কোম্পানিতে কি প্রবলেম হয়েছিল, এখানে আমাদের ইন্ডাস্ট্রি কি আছে দেখেন, ইন্ডাস্ট্রি আছে হচ্ছে কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস। এটা কিন্তু শুরুতেই পাওয়া যায় না, তাই না? এক্স্যাক্টলি এটা শুরুতেই পাওয়া যায় না, এটা আসে আরো পরে, সেটিংসে গিয়ে করা যায়। এক্স্যাক্টলি কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিসই করতে পারবেন। আপাতত আমরা না, আদার সার্ভিস আগে এক্স্যাক্টলি এটাই পাবেন, বাট আপাতত কাছাকাছি একটা দিয়ে রাখলাম আর কি, কম্পিউটার রিলেটেড। ওকে, এরপর কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ কান্ট্রি চেঞ্জ করে যদি অন্য কিছু করেন, তাহলে দেখেন আপনার টাইম জোন প্লাস আপনার কারেন্সি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, দেখাইছিলাম আপনাদেরকে। আচ্ছা, লাস্ট ডে অফ ফাইন্যান্সিয়াল ইয়ার 31 ডিসেম্বর ধরে নিচ্ছি, এটা দিলাম না, আমি শুধু একাই, আমার আর কোনো এমপ্লয়ি নাই। এখানে বলছে যে আপনি জিরো ব্যবহার করার আগে কি ব্যবহার করতেন, আমি দিয়ে দিই হচ্ছে কুইক বুকস, স্টার্ট ট্রায়াল দিয়ে দিলাম। দেখেন এখন গ্লোবাল পিসি এন্ড অ্যাক্সেসরিজ কিন্তু আবার চলে আসছে। ওকে, কিন্তু এখানে কি আছে, আমরা যেমন ওখানে চার্ট অফ অ্যাকাউন্ট থেকে শুরু করে ট্যাক্স সব কিছু অ্যাড করছিলাম, এখানে কোনো কিছু অ্যাড করা নাই, নতুন করে করতে হবে, এটাই হচ্ছে বিষয়, আর কিছু না।
এনিওয়ে, তো এখন যেটা আমরা করব, আজকে যেটা করবো সেটার জন্য আমাদের এগুলো কিছুই লাগবে না। আমরা কুইক বুকে পেরোল করা শিখছিলাম ইউএস এর পে স্লিপ দিয়ে, তাই না? ইউএস এর পে স্লিপ 5টা কলাম ছিল, লম্বা লম্বা 5টা কলাম ছিল। দেখাই একটু আপনাদেরকে, তাহলে আপনি রিলেট করতে পারবেন। আচ্ছা, দেখেন এই জিনিসটা আপনাদেরকে আমি করাইছিলাম, তাই না? এটা করেছিলাম হচ্ছে আপনার জেমস বন্ডটা অ্যানি কর্নের দুইজনের, এই যে 1 2 3 4 5, এই 5টার মধ্যে কি ছিল? প্রথম কলামে ছিল আপনার ইনফরমেশন, স্টাফের নাম, তার পে ডেট, কবে পাবে, কোন ডেট থেকে ডিউরেশন, এগুলো। এরপরটাতে ছিল তার আর্নিংস, পে আওয়ার্স এবং এএমটি মানে অ্যামাউন্ট, ঠিক আছে? তার আর্নিংস ছিল এই জায়গায়। তার ডিডাকশন ছিল এখানে, ডিডাকশন এখানে একটা আছে, বা ডিডাকশন আরও থাকতে পারে। যেমন তার কোনো ভেহিকেল ডিরেকশন হতে পারে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স ডিরেকশন হতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে। ফুড বিল ডিরেকশন হতে পারে অফিসের, হ্যাঁ, কোনো অ্যাডভান্স স্যালারি না থাকলে সেটা ডিরেকশন হতে পারে। এইটা হচ্ছে আর্নিংস, এটা হলো ডিরেকশন। আর এই দুটো হচ্ছে ট্যাক্স, এটা হচ্ছে এমপ্লয়ির পার্টে আর এটা হচ্ছে এমপ্লয়ারের পার্টে। ওকে, আমরা কি করছিলাম প্রথমে? আমার যেটা সরাসরি কোম্পানি যেটা খরচ, সরাসরি খরচ কোনটা? এই যে স্টাফের আর্নিং, মানে আমাকে বেতন দিতে হবে। আর এই যে এমপ্লয়ারের ট্যাক্স, এটা সরাসরি কিন্তু, এটা কিন্তু স্টাফের বেতন থেকে কাটতে পারবেন না, এটা সরাসরি কোম্পানির অ্যাকাউন্ট থেকে পাঠিয়ে দিতে হবে। ওকে, তাহলে যেটা হচ্ছে এই দুটো হলো আমার ডিরেক্ট খরচ, এই খরচগুলোকে আমি ফার্স্টে ডেবিট করছিলাম। ওকে, এরপরে যেগুলো আমি স্টাফের কাছ থেকে কেটে রাখবো এখনো দেই নেই, প্লাস তার নেট স্যালারিটা, নেট স্যালারি কোনটা? দুজন মিলে নেট স্যালারি ছিল 2336.20, এই সবগুলো আমরা করছিলাম হচ্ছে ক্রেডিট, পেয়েবল করে, পেয়েবল করে ক্রেডিট করছিলাম। এরপরে আমরা একটা জার্নাল দিয়ে আমরা মূল বেতনটা পেমেন্ট করে দিচ্ছি, ব্যাংক থেকে টাকা চলে গেছে। আর এরপর যতগুলো ট্যাক্স পেয়েবল রাখছিলাম সবগুলো পেয়েবলকে আমরা ব্যাংক থেকে পেমেন্ট করে দিচ্ছি, গভর্নমেন্টের কাছে ট্যাক্স চলে গেছে। এইটা ছিল হচ্ছে মূল ঘটনা ইউএস এর পেরোলে, তাই তো? আমরা এখন যেটা করব, আমরা এই ইসেতে এটা একটু সেটিংস করে নিই আগে, না হলে তো অপশনগুলো পাবো না, জার্নাল পাবো না। সেটিংস কী করতে হবে বলেন তো? এই যে ইউজার সেটিংসে, অন্যগুলো তো পরে করব, বাট ইউজার সেটিংসে গিয়ে আপনাকে নিজেকে আগে অ্যাডভাইজার করতে হবে, অ্যাডভাইজার। এই যে আমার নামের উপর ক্লিক করব, করে এই যে এখানে স্ট্যান্ডার্ড আছে, এটাকে অ্যাডভাইজার করতে হবে, আপডেট পারমিশন। এখন আমি কি পাবো? এখন আমি পাবো হচ্ছে অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্স, অ্যাডভান্সে গেলে এই যে ম্যানুয়াল জার্নাল অপশনটা চলে আসছে। তা নাহলে এবারে শুধু ফাইন্ড অ্যান্ড যেটা রেকর্ড, এইটাই ছিল, বাকিগুলো কিন্তু এখানে ছিল না। যখন আমি অ্যাডভাইজার করলাম নিজেকে, তখন কিন্তু এই জিনিসগুলো আসলো। ওকে, এরপরে আসেন জার্নাল, দেওয়া যাবে এখন, সমস্যা নেই। এখন আমরা একটা পে স্লিপ দেখি, যেটা হচ্ছে ইউকের আছে, এটা কোথায় রাখছি দেখি।